আজকের ক্লাসে আমরা লজ অফ রিফ্র্যাকশন ফ্রম হাইগেন্স প্রিন্সিপাল এটা আমরা দেখব। তোমরা রিফ্র্যাকশন সবই জানো, জাস্ট একটুখানি দেখাই। ধরো এরকম একটা মিডিয়াম সেপারেশন আছে, এটা হচ্ছে আমার মিডিয়াম 1 আর এটা হচ্ছে আমার মিডিয়াম 2। এখানে লাইটের স্পিড মনে করো v1 আর এখানে লাইটের স্পিড মনে করো v2। আচ্ছা, এইখানকার এটা মনে করো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মনে করো μ1 প্রতিসরাঙ্ক, আর এটা হচ্ছে μ2। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পিওরলি মিডিয়ামের প্রপার্টি, মিডিয়ামের উপর ডিপেন্ড করে এবং এটার উপরে ডিপেন্ড করেই আলো কতটা রিফ্র্যাক্ট করবে সেটা ডিপেন্ড করে। এর নাম হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, তোমরা এটা পড়েছো আগে। আর এই মিডিয়ামটা মনে করো রেয়ারার মিডিয়াম মানে লঘু মাধ্যম, আর এই মিডিয়ামটা মনে করো ডেন্সার মিডিয়াম বা ঘন মাধ্যম। এবার তোমরা একটা জিনিস জানো যে আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে পড়ে তাহলে সেটা পারপেন্ডিকুলার মানে প্রতিসারক থেকে যেটা লম্ব টানা হয় তার দিকে চলে আসে। কেন চলে আসে না চলে আসে যখন আমি রে অপটিক্স পড়াবো, ভালো করে পড়াবো। এখন জাস্ট আমরা লগুলো প্রুফ করব। তাহলে এই হচ্ছে আমার পারপেন্ডিকুলারটা পরে ড্র করছি। তাহলে কিরকম হবে, ধরো প্যারালাল রে আগের মতোই আমরা ড্র করবো। প্যারালাল রে এসে ধরো পড়ছে, আচ্ছা তাহলে কি হবে, পারপেন্ডিকুলারগুলো এর থেকে আগে ড্র করে দিই। এই পারপেন্ডিকুলার একটা, এই একটা পারপেন্ডিকুলার, এবং রেগুলো রিফ্র্যাক্ট করে কি হবে তাহলে, যেহেতু লঘু থেকে ঘন মাধ্যমে পড়ছে, যেহেতু রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে পড়ছে, সো দে উইল কাম ক্লোজার টু দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। দেখো কাছে চলে এলো। তাহলে কোন অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দিস ইজ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, সিমিলারলি দিস ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এবং আই আর কেন লিখেছি, এরা দুজন প্যারালাল রে, তার মানে একইভাবে একই রকম রিফ্র্যাকশনটা এদের মধ্যে ঘটেছে। আর একটা জিনিস একটু বলে দিই যে এই স্পিডের সঙ্গে মিউ এর একটা রিলেশন আছে এবং ওয়েভলেন্থের একটা রিলেশন আছে। আমরা বলেছিলাম যে যদি মিডিয়াম চেঞ্জ হয় তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না লাইটের, ওয়েভলেন্থ চেঞ্জ হয়, ভেলোসিটি চেঞ্জ হয়। তাহলে v1 বাই v2 is equal to λ1 by λ2 is equal to μ2 by μ1। তাহলে ভেলোসিটি, ওয়েভলেন্থ আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। এবং আমরা এবারে হাইগেন্সের ল ধরে, হাইগেন্সের প্রিন্সিপাল ধরে লজ অফ রিফ্র্যাকশনটা প্রুফ করব। তার আগে লজ অফ রিফ্র্যাকশনটা একটু কি বলে জানি। প্রথম যেটা, সেটা হচ্ছে স্নেলস ল, যেটাকে বলে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু μ2 বাই μ1। এটা হচ্ছে ফার্স্ট ল। এই লটাই মূলত আমরা প্রমাণ করব। আগে লটা তোমাদের লিখে দিলাম, এবারে এই লটাতে আমরা প্রুফ করে আসবো। তাহলে এই লটা আমরা প্রুফ করতে চাইছি, এই লটা আমরা আগে পড়েছি এবং এই লটা আমরা হাইগেন্সের প্রিন্সিপাল থেকে প্রুফ করতে চাইছি। ওকে, তাহলে আগেরটার মতোই আমাদের, তাহলে প্রথমে আমরা t = 0 কোন টাইমটাকে ধরছি, যখন এই 1 নম্বর রেটা, এটাকে 2 নম্বর আমি ইচ্ছা করে নাম দিলাম, এর মাঝখানে অসংখ্য রে আছে, তবু আমরা এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর বলছি, আমরা যেহেতু ছবিতে এঁকেছি। তাহলে 1 নম্বর রেটা যখন রিফ্র্যাক্টার প্লেনে বা প্রতিসারক তলে এসে পড়লো, সেই টাইমটাকে আমরা ধরছি t = 0 সময়। আর যেই সময় এক্সট্রিম রাইটের রেটা, মানে যেটা 2 নম্বর দিয়ে আমরা ইন্ডিকেট করেছি, সেই রেটা এসে যখন রিফ্র্যাক্টার প্লেনে পড়লো, সেই সময়টাকে আমরা ধরছি t = t। তার মানে যখন t = t সময়, তখন 2 নম্বরের রেটা এসে, মানে এক্সট্রিম রাইটের রেটা এসে পড়ে গেছে। তার মানে বাকি প্রত্যেকটা রে 1 থেকে 2 এর মধ্যে যে রেগুলো ছিল সবাই রিফ্র্যাক্ট করতে শুরু করে দিয়েছে। তাহলে আমরা যদি t = 0 তে ওয়েভ ফ্রন্ট ড্র করি, তাহলে দ্যাট উইল গিভ আস ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এবং সেটা তাহলে ইনসিডেন্ট রের সঙ্গে পারপেন্ডিকুলার করে আমাকে ড্র করতে হবে। তাহলে ইনসিডেন্ট রের সঙ্গে পারপেন্ডিকুলার করে ড্র করলাম, এটা তাহলে আমার হয়ে গেল ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এই জায়গাটার নাম দিলাম এ, এর নাম দিলাম বি, এর নাম দিলাম সি। তাহলে এ সি আমার কি হয়ে গেল, এ সি হয়ে গেল আমার
ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টস অ্যাট টি ইকুয়াল টু 0। যখন তোমরা লিখতে পারো আর একটু, যখন এক্সট্রিম লেফটের রেটা বা 1 নম্বর ইন্ডিকেটেড রেটা এসে যখন রিফ্র্যাক্টর প্লেনে পড়েছে, বাকি আর কেউ তখন রিফ্র্যাক্টর প্লেনে পড়েনি, তাহলে অল আদার লাইট রেজ আর নাও স্টেইং অ্যাট এসি ওয়েভ ফ্রন্ট। কখন? টি ইকুয়াল টু 0 টাইমে। তাহলে টি ইকুয়াল টু 0 টাইমের এনভেলপটা এরকমভাবে দিয়েছি। তাহলে এই রায়টা এখানে এসে পড়েছে, এখান থেকে এখানে এসে, এখান থেকে এখানে, এবং 2 নম্বরেরটা সিতে গিয়ে পড়েছে। তাহলে এসিটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট হলো আমার। এইবারে টি ইকুয়াল টু টি টাইমে কি হবে? টি ইকুয়াল টু টি টাইমে তাহলে বাকি সবাই বেরিয়ে চলে এসছে। তাহলে রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্টটা কিরকম হবে? এই যে রশ্মিগুচ্ছ আছে সমান্তরাল, তাদের সঙ্গে লম্বটা ড্র করতে হবে আমাকে। তাহলে এই ড্র করলাম, এটার নাম দিলাম ডি। তাহলে বিডিটা আমার কি হয়ে গেল? বিডিটা আমার হয়ে গেল রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট অ্যাট টি ইকুয়াল টু টি, যখন বাকি সমস্ত রেগুলো রিফ্র্যাক্ট করে গেছে। বেশ, এই অ্যাঙ্গেলটা আই হলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আই, এবং এটা 90, সুতরাং এইটাও আই হবে। আর এটা আর হলে এই অ্যাঙ্গেলটাও আর হবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার কারণ রের সঙ্গে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে ওয়েভ ফ্রন্ট, এবং এটাও যেহেতু 90 ডিগ্রি, সো দিস অ্যাঙ্গেল ইজ অলসো 90 ডিগ্রি। তাহলে দুটো ট্রায়াঙ্গেল দেখতে বলছি, একটার নাম হচ্ছে এসিবি এবং আরেকটার নাম হচ্ছে এডিবি। দুটো ট্রায়াঙ্গেলই দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এসিবি আমরা কি পাই একটু দেখি। ফ্রম ট্রায়াঙ্গেল এসিবি কি পাচ্ছি? এসিবি ট্রায়াঙ্গেল থেকে, এসিবি ট্রায়াঙ্গেল থেকে আমরা পাচ্ছি, দেখো সাইনটা পরে বলছি। এটার যদি এটাকে আমরা অ্যাঙ্গেল হিসাবে ধরি, এটাকে 90 ডিগ্রি ধরি, তাহলে এটা আমার পারপেন্ডিকুলার এবং এটা হচ্ছে আমার হাইপোটেনিউজ। তাহলে সিবি বাই এবি ইজ ইকুয়াল টু সাইন আই। সিবি বাই এবি ইজ ইকুয়াল টু সাইন আই। কি করে পেলাম? খুব সহজ ব্যাপার, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ ইজ ইকুয়াল টু সাইন অ্যাঙ্গেল। তাহলে এইটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরেছি উইথ দিস অ্যাজ অ্যাঙ্গেল অফ কনসিডারেশন। তাহলে সিবিটা আমার পারপেন্ডিকুলার, এবিটা হচ্ছে আমার হাইপোটেনিউজ এবং এসিটা হচ্ছে আমার বেস। সিমিলারলি যদি আমরা এডিবি ট্রায়াঙ্গেল থেকে দেখি, তাহলে পরেরটা আমরা কি বলছি? ফ্রম ট্রায়াঙ্গেল, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আর ফ্রম ট্রায়াঙ্গেল এডিবি, এডিবি থেকে দেখলে আমরা কি পাচ্ছি? দেখো এডিবি থেকে দেখলে আমরা পাচ্ছি এডি বাই এবি ইজ ইকুয়াল টু সাইন আর, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে এডি বাই এবি ইজ ইকুয়াল টু সাইন আর। এটা হচ্ছে ইকুয়েশন 2। এবারে আমরা জাস্ট 1 ডিভাইডেড বাই 2 করে দিচ্ছি, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 যদি করি, তাহলে দেখো আমাদের কি পাচ্ছি? এবিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ডিনোমিনেটর থেকে, তাহলে সিবি বাই এডি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এবারে হোয়াট ইজ সিবি? সিবি ইজ দ্য লেন্থ বা ডিস্টেন্স লাইট কভার্স ইন টাইম টি ইকুয়াল টু টি। তার কারণ এই জায়গাটায় যখন লাইটটা এসে পড়েছিল তখন আমাদের টি ইকুয়াল টু 0 টাইম ছিল, আর এখানে যখন লাইটটা এসে পড়েছে তখন আমার টি ইকুয়াল টু টি টাইম ছিল। তাহলে এইটুকু হচ্ছে সিবিটা। তাহলে কি? সিবি হচ্ছে ডিস্টেন্স লাইট কভার্স ইন টাইম টি ইন মিডিয়াম 1। তাহলে 1 নম্বর মিডিয়ামে সি থেকে বি পর্যন্ত হচ্ছে ডিস্টেন্সটা লাইট টি টাইমে কভার করে। তাহলে আমরা বলতে পারি যে সিবি ইজ ইকুয়াল টু v1t, কারণ এই মিডিয়ামে অবভিয়াসলি এই মিডিয়ামে v1টা হচ্ছে আমার ভেলোসিটি অফ লাইট বা স্পিড অফ লাইট। সিমিলারলি হোয়াট ইজ এডি? দেখো এতে লাইটটা যখন পড়েছিল তখন আমরা টি ইকুয়াল টু 0 ধরেছি, এবং তারপরে লাইটটা কি হয়েছে? দ্বিতীয় মাধ্যমে চলে এসছে এবং ভি2 ভেলোসিটি নিয়ে যাওয়া শুরু করেছে, এবং টি ইকুয়াল টু টি টাইমে ও পৌঁছেছে ডি পর্যন্ত। তাহলে এডিটা কি? এডিটা হচ্ছে ডিস্টেন্স
light covers in time t in medium 2. So AD equal to কি হয়ে গেল আমার, AD equal to হয়ে গেল V2 into T। এবার একটা জিনিস তোমরা বুঝতেই পারছো যে এইটা যেহেতু রেয়ার মিডিয়াম, সো V1টা গ্রেটার দেন V2, তাই না? রেয়ার মিডিয়ামে লাইটের স্পিডটা বেশি, ডেন্সার মিডিয়ামে কম। তো এই জিনিসটা যদি একটুখানি তোমরা মাথা খাটিয়ে ভাবো তাহলেই বুঝতে পারবে যে কেন পারপেন্ডিকুলারের দিকে বেঁকে গেল। দেখো, যদি পারপেন্ডিকুলারের দিকে না বেঁকে যদি সোজা যেত, যদি পুরো সোজা চলে যেত, তাহলে এডি আর সিবি সেম ডিস্টেন্স হতো। আর যদি পারপেন্ডিকুলার থেকে দূরে সরে যেত তাহলে এডিটা সিবির থেকে বড় হতো। আর যেহেতু পারপেন্ডিকুলারের কাছে চলে এসছে, সুতরাং সিবিটা বড়, এডিটা ছোট। এবং এটা হওয়াতে কি কনক্লুশনে আমরা আসতে পারি বা লটা কিরকম ভাবে আসে তোমরা এই জিনিসটা এবারে দেখো, যে তাহলে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু, আমরা সিবির জায়গায় কি বলতে পারি, সিবির জায়গায় আমরা বসিয়ে দিতে পারি, দেখো এই সিবির জায়গায় আমরা বসাতে পারি V1t, আর এডির জায়গায় বসাতে পারি V2t। তাহলে আমরা পাচ্ছি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু V1 বাই V2। আবার V1 বাই V2 মানে আমরা দেখেছি μ2 বাই μ1 ইজ ইকুয়াল টু μ2 বাই μ1। তাহলে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু μ2 বাই μ1, এই লটা আমার প্রুভ হয়ে গেল। এবং দেখো μ2টা গ্রেটার দ্যান μ1, তাই না? μ2টা গ্রেটার দ্যান μ1 কি করে বুঝলাম? এইটা থেকেও বুঝতে পারছি যে ভেলোসিটিটা বড়, এই ভেলোসিটিটা ছোট। আর এর থেকেও এটাও বুঝতে পেরে গেলাম যে যদি এ দূরে সরে যেত, মানে যদি এটা এরকম না হয়ে যদি রেয়ার থেকে ডেন্সারে পড়ার জন্য যদি এরকম হয়ে যেত, তাহলে কি প্রবলেম হতো? তাহলে তখন তোমার এই যে ইয়েটা তোমরা ড্র করেছো ওয়েভ ফ্রন্টটা, তখন এরকম ভাবে ড্র করতে হতো। এবং তখন এটা হতো আমার এডি, এবং এডিটা সিবির থেকে বড় হয়ে যেত। এডিটা যদি সিবির থেকে বড় হয়ে যেত তাহলে V1টা লেস দ্যান V2 হতে হতো। কথাটা ভালো করে শোনো, মাথা ঠান্ডা করে, তাহলেই বুঝতে পারবে। সিবির থেকে যদি আমার এডিটা বড় হয়ে যেত তাহলে অবশ্যই V1 এর থেকে V2টাকে বড় হতে হতো। এবং V1 এর থেকে V2টা বড় হওয়া মানে যেটা বোঝাচ্ছে যে লঘু মাধ্যমে আলো আস্তে চলে, ঘন মাধ্যমে আলো দ্রুত চলে। কিন্তু তা তো নয়। লাইটের স্পিড সব থেকে বেশি কোথায়? ভ্যাকুয়ামে, এয়ারে, এইসব জায়গায় সব থেকে বেশি। ওয়াটারে তার থেকে কম, গ্লিসারিনে তার থেকে কম, অন্য যে কোনো মিডিয়ামে তার থেকে কম। সুতরাং এখান থেকেও আমরা এক্সপ্লেন করতে পারি যে কেন লাইটটা যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে পড়ে তখন কেন পারপেন্ডিকুলারের দিকে সরে আসে, বা উল্টোটাও যে ডেন্সার থেকে রেয়ারে পড়লে কেন পারপেন্ডিকুলার থেকে দূরে সরে যায়, একইভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো। তাহলে এখান থেকে আমরা দেখলাম সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু μ2 বাই μ1 অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ল অফ রিফ্র্যাকশন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু μ2 বাই μ1। এটা ইকুয়াল টু এরকম ভাবেও লেখে 1 μ2, মানে 2 এর সাপেক্ষে একের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। মানে আমরা বায়ু ধরি 1 নম্বর মিডিয়ামটাকে অনেক সময়, ওই জন্য মিউটাকে তখন 1 লিখি, ওই জন্য তখন আমরা লিখি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। তাহলে এই হয়ে গেল আমার স্নেলস ল। এবং সেকেন্ড লটা ওই আগেরটার ক্ষেত্রেও যেরকম ভাবে বলেছিলাম ওরকম ভাবে লিখে দেবে যে ফ্রম দ্য ডায়াগ্রাম ইট ইজ ক্লিয়ার দ্যাট incident rays, refracted rays and the perpendiculars drawn from the point of incidence are lying on the same plane. এটা বলে দিলে আমাদের laws of reflection from Huygens principle complete. তাহলে গত ক্লাসে আমি laws of reflection পড়িয়েছিলাম, এটাতে আমরা laws of refraction পড়ালাম। নেক্সট ক্লাসে আমরা ইন্টারফারেন্সের ক্যালকুলেশন বা ব্যতিচারের যে গণনা সেটা স্টার্ট করব। চলো আজকে এই পর্যন্তই থাক তাহলে।